স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিমস অ্যান্ড প্লাগইন কাস্টমাইজেশন মাস্টার ক্লাসের টিউটোরিয়ালে। আমাদের চলমান বি থিমের সেটিংস আমি দেখাচ্ছি। গত পর্বে আমি দেখেছিলাম পেজেস পর্যন্ত। আজকে শুরু করছি ফুটার থেকে। ফুটারের আন্ডারে একটাই অপশান, সেটা হচ্ছে জেনারেল। এইখানে আমি আমাদের যে সাইটটা, সেখানে একটু ফুটারে যদি চলে যাই, এখানে আমি ফুটারে বেসিক্যালি দুইটা অংশ বা তিনটা অংশ থাকে, কিন্তু আমাদের সাইটে ওই পরিমাণ অংশ নাই, জাস্ট একটা মাত্র অংশ দেখাচ্ছে, সেটা হচ্ছে ফুটারের কপিরাইট। এখন এই অপশানগুলো কী কী আমি যদি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই, চলে যাচ্ছি রকমারি.com-এর, সরাসরি বুঝতে পারবেন। এইখানে দেখেন আমি একদম নিচ থেকে শুরু করছি। প্রথমে একটা ফুটার, এরপরে সেকেন্ড ফুটার, তারপর থার্ড ফুটার, এরপরে ফোর্থ ফুটার। এইগুলো যা আছে এগুলো কিন্তু ফুটার না। এখন ফোর্থ ফুটার এগুলো আমি বুঝবো কীভাবে, যেখানে 4টা ফুটার না 5টা ফুটার। দেখুন প্রত্যেকটার কিন্তু লেয়ার আছে। এই যে একটা লেয়ার আপনি দাগ দেখতে পাচ্ছেন, এইখানে শেষ, আবার ঠিক পরেরটার এইখান থেকে একটা দাগ দেখতে পাচ্ছেন, নিচেরটাতে এখানে শেষ, আবার নিচেরটা আরেকটা ফুটার। এখন এই প্রত্যেকটা কিন্তু অ্যাকচুয়ালি ফুটার ঠিক আছে, কিন্তু ফুটারের মধ্যে কিন্তু 2 থেকে 3টা অংশ থাকে। একটা হচ্ছে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সি দিয়ে, এটা হচ্ছে কপিরাইটের সিম্বল, মানে হচ্ছে কপিরাইট অংশ। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার কল টু অ্যাকশন বা হচ্ছে আপনার ফুটার উইজার্স। এখন ফুটার উইজার্স হচ্ছে এইটা মূলত। এখানে দেখুন 1 2 3 4 5, টোটাল 5টা কলাম এখানে আমি দেখতে পাচ্ছি। রো হিসাব হবে না, কিন্তু এখানে রোর হিসাব না, এটা হচ্ছে কলামের হিসাব। কয়টা কলাম আপনি এখানে রাখতে চাচ্ছেন। কোথাও দেখবেন যে 3টা, কোথাও 4টা, কোথাও 1টা, কোথাও দেখবেন যে টোটালি কোনো ফুটার উইজার্সই নেই। যেমন আমার বি থিমে আমি যদি দেখাই, এখানে জাস্ট ফুটার উইজার্স বলতে কোনো কিছু নেই, এটা জাস্ট একটা বডির ইমেজ মাত্র। এখানে শুধুমাত্র কপিরাইটার অংশটা দেওয়া আছে। তো বাকি যে অংশগুলা, সেগুলো আমি কিন্তু সেটিংস থেকে নিয়ে আসবো। অন্যান্য থিমে কিন্তু নাও থাকতে পারে। যেমন আমি যদি এখানে চলে যাই, ফুটার লেআউট, এটা ডিফল্ট থাকবে। এখানে দেখুন আপনি কি 4 ভাগ করতে চান নাকি 3 ভাগ করতে চান। আবার 3 ভাগ করলে সেটা কি 5 ভাগের 1 ভাগ হবে নাকি 5 ভাগের 2 ভাগ হবে। আবার দেখুন 2 ভাগের 1 ভাগ, আবার 4 ভাগের 1 ভাগ, এরকমভাবে নানা ধরনের হিসাব আছে। আপনারা আপনাদের কন্টেন্ট অনুযায়ী এই হিসাবগুলো আপনারা মিলিয়ে নেবেন। যেমন আমি যদি এখানে দেই যে প্রত্যেকটা 4 ভাগের 1 ভাগ করে থাকবে এবং আমি 4টা কলাম তৈরি করতে চাই, তাহলে আমার লেআউট হবে এটা। আপনার যদি অন্য কোনোটা দরকার হয় আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আর ডিফল্ট মানে হচ্ছে এই যে ডেমো ডাটা ইম্পোর্ট হলো, সেই ডেমো ডাটাতে কোনো ফুটার উইজার্স নাই, সেটা এখানকার ডিফল্টস। এক এক ডেমো ডাটার জন্য এক একটা ডিফল্টস ভ্যালু থাকবে। আর স্টাইল হচ্ছে এখানে ডিফল্টে থাকবে, চেঞ্জ করার দরকার নাই। প্যাডিং ব্ল্যাঙ্ক থাকবে। আর এইখানে আপনি যদি ফুটার উইজেটসে আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগাতে চান, যখন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ নাই, এখানে যেটা আছে কলামের মধ্যে একটা ইমেজ আছে। সো এই ক্ষেত্রে আপনারা এইটা ইউজ করতে পারেন। ব্রাউজ করে আপনারা জাস্ট ইমেজটা দেখিয়ে দিবেন। এরপর পজিশন, সেন্টার, টপ, নো রিপিট থাকবে, সাইজ থাকবে অটো। এই যে দেখুন পাওয়া গেছে আমাদের অ্যাডভান্স অপশানে গিয়ে কল টু অ্যাকশন, কপিরাইট, দুইটা জিনিস আমি কিন্তু পাওয়া গেছে। এখানে দেখুন এই যে কপিরাইটের অংশটা দেখতে পাচ্ছি, কল টু অ্যাকশনটা একটু পরে দেখাচ্ছি, কপিরাইটটাকে দেখিয়ে নিই। লিভ দিস ফিল্ড ব্ল্যাঙ্ক টু শো এ ডিফল্ট কপিরাইট। আপনি যদি এটা ব্ল্যাঙ্ক রাখেন তাহলে আমার কিন্তু বাই ডিফল্ট এইটা শো করবে, এই লেখাটা। এখন আমি যদি নিজের মনের মতো করে যদি লেখাটা দিতে চাই তাহলে কি হবে, এখানে জাস্ট দিলাম, আমি জাস্ট সিম্বলটা কপি করে নিয়ে আসছি। 2020 অল রাইটস রিজার্ভ বাই কোবরা। এখন দেখুন এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, রাইট। আমি যদি এখানে ক্লিক করি একটা লিঙ্কে চলে যাচ্ছি, মাফিন গ্রুপ, যে কোম্পানি থেকে বি থিম বের করা হয়েছে প্রোডাক্ট হিসেবে। তাহলে এই জিনিসটা আমি করব কিভাবে। ধরুন আমি কোবরা এতটুকুর মধ্যে আমি লিঙ্কটা দিতে চাচ্ছি, আমি আপাতত এটা কেটে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সেই ক্ষেত্রে কী করতে হবে, এটা একটা HTML কোড। প্রথমে হবে এ, এরপরে ক্লোজিং এ মানে হচ্ছে অ্যাঙ্কর, তারপরে স্পেস এইচ রেফ ইকুয়ালস, তারপরে দুইটা স্ট্রিং হবে। এর ভিতরে আপনি একটা লিঙ্ক দিয়ে দিবেন, আর এখানে দিয়ে দিবেন @কোবরা। আপনি যদি শো না করতে চান এটা কেটে দিবেন, এটা জাস্ট একটা টেক্সট। এখন এই দুইটা স্ট্রিংয়ের মাঝে বা ডাবল কোটেশনের মাঝে আপনি যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটাই কিন্তু এখানে চলে যাবে। আমি দিলাম হ্যাশ, মানে হচ্ছে এখানে কোনো লিঙ্ক থাকবে না কিন্তু লিঙ্কের মতো দেখাবে।
এই অবস্থায় আমি সেভ চেঞ্জেস দিলাম, এটা কেটে দিচ্ছি, রিলোড দিলাম। দেখুন আমার কিন্তু চলে আসছে। এবার আমি যদি এখানে একটা ক্লিক করি কোবরাতে, এই যে দেখুন স্ল্যাশ, মানে লিঙ্কের জায়গা আছে কিন্তু এখানে কোনো লিঙ্ক নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর চলে যাচ্ছি কল টু অ্যাকশনে। এইটা আমি কপিরাইটস যেরকমভাবে দেখালাম ঠিক সেমভাবে কপিরাইটসের মতো আরেকটাই কল টু অ্যাকশন। এইখানে আমি দিলাম টেস্টিং ফুটার, আর কিছু না। আর কপিরাইট অ্যান্ড সোশিয়াল আপনি যদি সেন্টারে দিতে চান তাহলে সেন্টার, আর যদি হাইড করে রাখতে চান তাহলে হাইড। আমি সেন্টার দিলাম। আর বাই ডিফল্ট হচ্ছে হাতের বাম সাইডে, আমরা দেখতে পাচ্ছি এটা বাম সাইডে আছে। এরপর এইগুলা হচ্ছে ডিফল্ট ইন কপিরাইট এরিয়া, যা আছে তাই থাকবে, এগুলো ব্ল্যাঙ্ক। সেভ চেঞ্জেস, এখানে আমি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। রিলোড দিলাম, এই যে চলে আসছে সেন্টারে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সেটিংস। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে লেআউটের মধ্যে যে আমি 4টা অংশ দিলাম রকমারি.com-এর মতো, যে 4টা অংশ থাকবে, 4টা কলাম থাকবে বা 5টা কলাম থাকবে, এখানে আপনি 5টা কলামও দিতে পারেন। এই কলামগুলো আমি কোত্থেকে আনবো? কলাম তো দিয়ে দিলাম, তাহলে কলামের ভ্যালুগুলো কোথা থেকে আসবে? এইটা ভেরি সিম্পল, আপনি 2 জায়গা থেকে আনতে পারবেন। তবে আমি সহজটা দেখিয়ে দিচ্ছি। এখানে বি থিমের যে সাইটটা আছে, এখানে যদি আপনি যান উপরে দেখবেন যে কাস্টমাইজ, এইটা আপনি ওপেন করবেন। এরপর আপনি উইজেটসে ক্লিক করবেন। এখানে দেখুন ফুটার 1 2 3 4 5, আপনি সর্বোচ্চ 5টা পর্যন্ত দিতে পারবেন। এই যে দেখুন 5টা কলাম, 4টা কলাম। সো এইখানে আপনি এইগুলা ওপেন করবেন এবং অ্যাড উইজেট, এখানে আমি দিলাম ক্যালেন্ডার, ডান। এরপর চলে যাচ্ছি সেকেন্ডটাতে, অ্যাড এ উইজেট, এখানে আমি দিলাম মাফিন লগ ইন, ডান। ফুটার 3, এইখানে আমি দিলাম সার্চ, ডান। ফুটার 4, এইখানে আমি দিলাম আর্কাইভস, ডান। পাবলিশ। এবার আমি এটাকে রিলোড দিয়ে দেখছি। দেখুন চলে আসছে 1 2 3 4, 4টা কলাম কিন্তু চলে আসছে। সো আশা করি বুঝতে পারছেন যে রকমারি বা অন্যান্য অ্যাপল বা মাইক্রোসফট তাদের এই ফুটার উইজেটসগুলো নিয়ে কিভাবে কাজ করে, আপনারা এইখান থেকে দেখে নেবেন। আপনাদের আমি যে এটা দিয়েছি তা কিন্তু না, আপনাদের যা যা উইজেটসের প্রয়োজন সেগুলো আপনারা এখানে বসিয়ে নেবেন। এটা আমি কেটে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি রেসপন্সিভে এখানে আমি হাত দেই না কখনোই, আপনাদেরও হাত দেওয়ার দরকার নেই। কারণ এটা দেখা যায় যদি ডিফল্ট ভ্যালুটা একটু এদিক সেদিক হয়ে যায়, তখন কিন্তু মোবাইলের ক্ষেত্রে বা ট্যাবের ক্ষেত্রে কেউ যদি আপনার সাইটটা ওপেন করে, তখন আর সেটা রেসপন্সিভ থাকে না। টেক্সট বা ইমেজ বা ভিডিওগুলো বা কন্টেন্টগুলো কিন্তু এলোমেলো আসে, একটা গায়ের উপরে আরেকটা উঠে যায়, এই প্রবলেমগুলো হয়। তবে জেনারেলের জন্য আপনারা সর্বোচ্চ যেটা করতে পারেন সেটা হচ্ছে লোগো বসিয়ে দিতে পারেন এখানে। আর লোগোগুলো কীভাবে বসাতে হয় সেটা আমরা আগের পর্বগুলোতে দেখে আসছি। আর এটা কিন্তু অপশনাল, মানে হচ্ছে কখনো কখনো লোগো ছাড়াই কিন্তু এটা কাজ করবে। সো আপনারা মোবাইলে আপনাদের ওয়েবসাইটটা ওপেন করে দেখবেন যে লোগো আসছে কিনা। যদি বাই ডিফল্ট লোগো না আসে তবে সেই ক্ষেত্রে আপনারা এখানে লোগো বসাবেন, আদারওয়াইজ বসানোর দরকার নেই, যেহেতু এখানে অপশনাল লেখা আছে। এরপর চলে যাচ্ছি এসইওতে। এটা সম্পূর্ণ এসইওর কোর্সের কাজ। আপনারা যারা এসইও কোর্স করেছেন আপনারা ইজিলি বুঝতে পারবেন যে একটা গুগল অ্যানালাইটিক্স বা গুগল পিক্সেলের কোড কীভাবে আমাকে জেনারেট করে আনতে হবে। যেমন আমি যদি গুগল অ্যানালাইটিক্স কোড এটাকে যদি সার্চ করি, আবার সেমভাবে যদি ফেসবুক পিক্সেল কোড এটাকেও যদি সার্চ করি, আপনারা এরকম একটা কোড কিন্তু নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে অ্যানালাইটিক্সের জন্য। তো অ্যানালাইটিক্সের জন্য আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে, সেই জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন, জিমেলে না মূলত অ্যানালাইটিক্সেই। তো এইখানে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করে প্রবেশ করতে হয়। এরপর আপনারা আপনাদের সাইটকে প্রসেস করে ওইভাবে ট্র্যাকিং কোডটাকে নিয়ে আসবেন। এটা স্পষ্ট ইজিলি বোঝা যায়, যদি না বুঝেন তাহলে ইউটিউব দেখে নেবেন, এটা আমার কাজ না। আর গুগল পিক্সেলের ক্ষেত্রেও কিন্তু সেম, এটা একটা ডেভেলপার অপশান। এই যে দেখুন developers.facebook.com, এইখানে গেলে আপনি গুগল পিক্সেলটা যে কোডটা জাভাস্ক্রিপ্ট কোড সেটা আপনি জেনারেট করে নিয়ে আসতে পারবেন। গুগল রিমার্কিংও সেম, আর এখানে যা আছে ঠিক তাই। মেটা কিওয়ার্ডস, মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনার সাইটকে আমরা যখন গুগলে সার্চ করি বা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করি,
তখন কিন্তু দেখবেন যে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার বা 1 নাম্বারে থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2, 3, 4, 5 নাম্বার পেজে গিয়ে আপনার ওয়েবসাইটকে পাওয়া যায়, বা আপনার পেজ বা আপনার যে লিঙ্কটা, ওই লিঙ্কটা, প্রোডাক্টের লিঙ্কটা কিন্তু পাওয়া যায়। তো এটা কেন হয়? এটা মূলত এসইও না থাকার কারণে হয়। সো আপনি যদি এসইও স্ট্রং করতে চান, সেই ক্ষেত্রে আপনি কিওয়ার্ডস যুক্ত করে নেবেন। যেমন আমি যদি এমএসবি একাডেমি লিখে সার্চ করি, যদি 5 নাম্বার পেজে পাই, তাহলে তো হইল না। আমি যদি এমএসবি একাডেমি, এই এমএসবি একাডেমি এখানে যদি যুক্ত করে দিই, এসইও কিন্তু স্ট্রং হচ্ছে এবং আমার সাইটটা কিন্তু সার্চ করলে একটু আগের দিকে পাওয়া যাচ্ছে। আর ওপেন গ্রাফ, এটা আমি আপনাদেরকে আগেই মূলত শিখিয়ে দিয়ে আসছি কীভাবে কাজ করতে হয়, বা আপনারা ডিবি থিমের ক্ষেত্রেও কিন্তু ওপেন গ্রাফটা আপনারা পেয়ে যাবেন, স্পষ্ট আমি সেখানে দেখাচ্ছি। এরপর আপনারা আর কিছু চেঞ্জ করার দরকার নেই, সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। এবার আমি চলে যাচ্ছি সোশিয়ালে। সোশিয়ালের কাজগুলো ঠিক আগের মতোই আমরা যেভাবে OCNWP-তে করেছিলাম। আপনাদের যদি ফেসবুকের যদি কোনো পেজ থাকে, সেই লিঙ্কটা এখানে দিবেন। হোয়াটসঅ্যাপের নাম্বার থাকে, সেই মোবাইল নাম্বারটা এখানে কান্ট্রি কোড সহ দিয়ে দিবেন। টুইটারের অ্যাকাউন্টের যদি কোনো লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ইউটিউবের চ্যানেলের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আর দেখানোর মতো কিছুই নাই। আর এখান থেকে কোনো চুজ করা লাগবে না কোনো কিছুই, কারণ হচ্ছে এই যে ফেসবুক সাথে কিন্তু টুইটারের সাথে টুইটারের লোগো, ভিমিওর সাথে ভিমিওর লোগো, প্রত্যেকটা বাই ডিফল্ট লোগো কিন্তু দেওয়াই আছে। সো প্রত্যেকটার জন্য আপনাকে কিন্তু এখানে নিচ থেকে আইকন সিলেক্ট করতে হবে না, এটা হচ্ছে কাস্টম, যদি আপনি অতিরিক্ত কোনো কিছু প্রবেশ করাতে চান। তো এটা বাই ডিফল্ট যেটার জন্য যেই লোগো, ওইটার জন্য ওই লোগো এখানে শো করবে। এরপর কাস্টম লিঙ্ক বা কাস্টম টাইটেল, সেটা হচ্ছে এখানে। যেমন আপনি যদি ধরুন কোনো একটা গান প্রবেশ করাতে চান বা পিন্টারেস্ট প্রবেশ করাতে চান, পিন্টারেস্টটা দিবেন। এরপর এখানে লিখবেন পিন্টারেস্ট, এরপর পিন্টারেস্টের যে লিঙ্কটা সেটা, আর RSS অফ থাকবে, সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, কাজ কিন্তু শেষ। তো এইভাবে আপনারা সোশিয়ালটা করে নেবেন। আর এরপর থাকছে অ্যাডন্স অ্যান্ড প্লাগইনস, এখানে একটু প্রিমিয়ামের বিষয় আছে। এখানে হাত দেওয়ার কোনো কিছুই দরকার নেই, কারণ আমি এখন পর্যন্ত এখানে কখনোই কাজ করিনি। তারপরে দেখিয়ে দিচ্ছি, যদি গুগল আপনাদেরকে বলা হয় যে কন্ট্যাক্ট ফর্ম করার জন্য, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট ফর্ম থাকে। কারণ গুগলে আপনি যখন আপনার ওয়েবসাইটকে একজন ক্লায়েন্ট হিসেবে আপনি সার্চ করবেন, তখন কিন্তু কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু বাধ্যতামূলক, যে আমি আমার একটা অফিসের সাথে কাজ করব, একজন পার্টনার সাথে কাজ করব, তো সেই ক্ষেত্রে আমি তার ওয়েবসাইটে গিয়ে কিভাবে যোগাযোগ করব, অবশ্যই সেটা কন্ট্যাক্ট ফর্ম। এবং সেই কন্ট্যাক্ট ফর্মটাকে কিন্তু সার্চ ইঞ্জিনে বা গুগলে বা বিংয়ে আপনাদের কিন্তু যুক্ত করে নিতে হবে। তো সিম্বল এক্স আইকন, এটা যা আছে তাই থাকবে। যদি এখানে এরর দেওয়া হয়, আপনি চাইলে নিচেরটাও দিতে পারেন, ফুল এরর মেসেজ। আবার এখানে প্যারাল্যাক্স আছে, প্যারাল্যাক্স হচ্ছে ট্রান্সলেট 3 থাকবে, অন্যগুলো দেওয়ার দরকার নাই। আর লাইট বক্স, এগুলো যদি ডিজেবল করতে চান, সো আমি ডিজেবল করতে চাই না। আর শর্ট কোড গ্যালারি, এটা যদি আপনি ডিজেবল করতে চান, যেমন আপনি যদি গ্যালারি যদি ইউজ না করতে চান, সেক্ষেত্রে আপনি এটা ডিজেবল করে দেবেন। আর যদি গ্যালারি ইউজ করতে চান, সেটা অ্যানাবল করা থাকবে। এক্ষেত্রে এখানে টাচ করার দরকার নেই। এরপর চলে যাচ্ছি প্রিমিয়াম প্লাগইনসে। এখানে আপনি প্রত্যেকটা প্লাগইনস কিন্তু আমি শুরু থেকেই বলে আসছি যে পেইড এবং ফ্রি, পেইড এবং ফ্রি। কিন্তু এর মধ্যে আরও একটি কাজ আছে, যে পেইড হোক বা ফ্রি হোক, আপনার কিছু প্লাগইনস আছে যেগুলো থিম কোম্পানি তাদের বান্ডালের সাথে দিয়ে দেয়। তো এখানে 3টা প্লাগইনস আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্লাইডার রেভলিউশন, আর একটা হচ্ছে WP ব্যাককারি পেজ বিল্ডার, আর একটা হচ্ছে লেয়ার স্লাইডার। এই প্লাগইনসগুলা আপনার কিন্তু পেইড, এগুলো কিন্তু ফ্রি না, তিনোটাই কিন্তু ডলার দিয়ে কিনে নিতে হয়। সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি কি ব্যক্তিগতভাবে পারচেস করেছেন, নাকি থিমের সাথে যেটা দেওয়া আছে সেটা আপনি ইউজ করছেন। যদি আপনি ব্যক্তিগতভাবে পারচেস করে থাকেন, তবে নিচেরটা সিলেক্ট করে এগুলার যে অ্যাক্টিভেশন কোডটা সেটা আপনি বসিয়ে দিবেন। এরপর আপনারা সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। এরপর চলে যাচ্ছি কালার্সে কোনো কিছুই হাত দেওয়ার দরকার নেই, কারণ আমার প্রত্যেকটা জিনিস কিন্তু ডেমো ডাটা থেকে দিয়ে দেওয়া আছে। এরপরও কিছু জিনিস চেঞ্জ করতে হয়, যেমন আপনি যদি এই যে উইজেটস ফুটারের যে অংশগুলো, সেগুলোর কালার যদি আপনি চেঞ্জ করতে চান, যেমন এখানে দেওয়া আছে চকলেট কালার, আপনি যদি এটা চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনার ফুটার, এরপর এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে আছে, আর এই কালারটি স্পষ্ট বুঝে যাচ্ছে যে এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা দেওয়া আছে। আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমি যদি ধরুন এরকম একটা কালার দিলাম, বা সবুজ ব্লুই থাকুক, সেভ চেঞ্জেস। দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা জিনিস আপনারা যদি কালার চেঞ্জ করতে চান, এই যে জেনারেল থেকে শুরু করে ফর্ম পর্যন্ত, জাস্ট কালারটা পিক আপ করে এখান থেকে বসে দিবেন আপনার যে কালারটা পছন্দ। সেমভাবে আমি আর বাকিগুলো দেখাইলাম না, জাস্ট
বুঝিয়ে দিলাম কিভাবে কাজ করতে হবে। আর হচ্ছে আপনার ফন্টস এখানে আপনি যদি ফন্টসগুলো চেঞ্জ করতে চান, যেমন ধরুন এখানে প্রত্যেকটা কিন্তু ফন্ট ইউজ করা আছে, এখানে একটা ফন্ট ইউজ করা আছে, এখানে আরেকটা ফন্ট ইউজ করা আছে, প্রত্যেকটার জন্য ফন্ট আলাদা আলাদা। সো আপনি কোন ফন্টটা ইউজ করতে চান, আপনি যদি টাইটেলেরটা চেঞ্জ করতে চান এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন সিলেক্ট করে। আপনি যদি কন্টেন্টেরটা চেঞ্জ করতে চান, যেমন এই যে প্যারাগ্রাফ এইগুলা, এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন যেটা আপনাদের পছন্দ। আর এইখানে যদি আপনাদের বেশি বোল্ড প্রয়োজন হয় 700, 900, 600, 800, তবে এখান থেকে আপনারা এগুলা জাস্ট সিলেক্ট করে নিয়ে নেবেন, এরপর সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, কাজ শেষ। এরপর চলে যাচ্ছি আমি ফন্ট সাইজ অ্যান্ড স্টাইলে। আমি প্রথম থেকে বলে আসছি যে বি থিমে এমন কিছু অপশান দেওয়া আছে যেগুলো আসলে অন্য কোনো থিমে নাই এবং এগুলো দেওয়ার দরকারও নাই। এখানে যে কাস্টম সাইজ অ্যান্ড স্টাইল দেওয়া আছে, আপনি প্রত্যেকটা ফন্টের সাইজ কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত প্রত্যেকটা ডিফল্ট সাইজ কিন্তু লিখে দেওয়া আছে। এরপরেও কিন্তু আপনারা যদি সাইজ চেঞ্জ করতে চান এখান থেকে আপনারা সাইজগুলো চেঞ্জ করে নিতে পারবেন, এবং বোল্ড নাকি লাইট নাকি মিডিয়াম নাকি ইতালিক এগুলো আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন। আমি মনে করি না যে এগুলো এখানে হাত দেওয়া উচিত, কারণ হচ্ছে তাহলে আমার বাই ডিফল্ট যেই ডেমো ডাটাগুলো এগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, দেখতে অনেকটা হয়তো বিশ্রী হতে পারে। আর আপনি যদি প্রফেশনাল মানের হয়ে থাকেন আশা করি আপনি জিনিসটা হ্যান্ডেল করতে পারবেন। এরপর চলে যাচ্ছে কাস্টমে। ধরুন কোনো একটা ফন্ট আপনি ইম্পোর্ট করাতে চাচ্ছেন যে ফন্টটা এখানে নাই, একদম নতুন, সেক্ষেত্রে কি করবেন, ফন্টের নাম এখানে লিখে দিবেন, যেখানে আপনার ফন্টটা দেওয়া আছে ওইখান থেকে, বা কম্পিউটারে যে ফন্টটা দেওয়া আছে ওইখান থেকে ফন্টটা এখানে ধরিয়ে দিবেন WOFF ফরম্যাট, এবং অপশনাল হিসেবে থাকবে TTF, এটা দিলেও হবে না দিলেও হবে। এরপর আপনি সেভ চেঞ্জেস দিলে ওই ফন্টটা আপনার বি থিমে বা এই সাইটে আপনার প্রবেশ হয়ে যাবে, তখন আপনি মডিফাই করে নিতে পারবেন। এরপর ট্রান্সলেট, এটা সম্পূর্ণ আপনার পেইড একটি প্লাগইনসের কাজ। আমি যদি একদম প্লাস্টারটাতে ক্লিক করি WPM এর ইনস্টলার, এখান থেকে বাই অ্যান্ড ডাউনলোড, আপনি ডলার দিয়ে কিনে নিতে হবে আপনার এই প্লাগইনসটা। আমি এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টের জন্য এই প্লাগইনসটি কিনে নিই বিধায় আমার কাছে নাই, যদি ইন ফিউচার যদি কিনা হয় তাহলে আমি এটারও টিউটোরিয়াল দেখিয়ে দিব। এটার প্রাইস কিন্তু একটু হাই রেটেড। আপনি যদি মাল্টিলিঙ্গুয়াল ব্লগের জন্য হন তাহলে কিন্তু 29, আর আপনি যদি মাল্টিলিঙ্গুয়াল CMS এর জন্য হন তবে 79, আর মাল্টিলিঙ্গুয়াল এজেন্সির জন্য হন $159, একটু হাই রেটেড এগুলো। এইটা যদি আপনার থাকে তবে আপনার কিন্তু এই সেটিংসগুলো, আদারওয়াইজ কিন্তু এই সেটিংসের কোনো কাজ নাই। জেনারেল এগুলো আসলে ধরা লাগবে না, জাস্ট এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিলেই কিন্তু হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। জাস্ট আপনাকে ভাষাগুলো সিলেক্ট করে দিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কোন ভাষায় আপনি ট্রান্সলেট করতে চান। জেনারেলে যদি যাই তাহলে কি দেখতে পাচ্ছি কি না, না এখানে ভাষাটাও কিন্তু অ্যাকচুয়ালি নেই, এটা পুরাটাই অটোমেটিক কাজ করবে। আর এখানে নো ট্রান্সলেশন অ্যাভেলেবল ফর দিস পেজ, আমার মনে হয় এখানে যে প্লাগইনসটা সেই প্লাগইনসটা ইনস্টল করে দিলেই কিন্তু এখানে ভাষাগুলো শো করবে। যেমন আপনি ধরুন বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড বেঙ্গলি টু হিন্দি, এই দুইটা ভাষা যদি আপনি সিলেক্ট করতে চান, যে ইংলিশ এবং হিন্দি, বাকি আর কোনো ভাষা আমি সিলেক্ট করতে চাই না, তো সেই সেটিংসটা হয়তো এখান থেকেই আসবে, অন্য কোনো জায়গা থেকে আসার কথা না। আর কাস্টম CSS অ্যান্ড JS, এটা নিয়ে আমি আগেও কাজ করেছি, যদি আপনারা কোনো কিছু স্পেশালি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে কাস্টম CSS আপনারা এখানে কাজ করতে পারবেন। আর JS এর ক্ষেত্রেও কিন্তু সেম, আপনি যদি জাভাস্ক্রিপ্টের কোডিং পারেন, CSS এর কোডিং পারেন, এখানে আপনারা কোডটা লিখে দিবেন। ব্যাকআপ অ্যান্ড রিসেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যে এতদিন ধরে গ্লোবাল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কাজ করে আসলাম, ধরুন আপনি কোনো কারণে সাইটটা ডিলিট করে দিয়ে নতুন করে বানাবেন, বা সাইটটা কোনো একটা প্রবলেম হয়েছে আপনি ফেলে দিতে চান, সেক্ষেত্রে নতুন করে বানাবেন। এখন তাহলে তো আপনার সব কিছু নতুন করে আনতে হবে, তাই না? এতগুলো সেটিংসটা আপনাকে আবার প্রথম থেকে করতে হবে, এতগুলো কোড আপনাকে নতুন করে করতে হবে, এটা খুবই প্যারাদায়ক। সো আপনি যদি এই প্যারা থেকে বাঁচতে চান তবে বি থিম আপনাকে একটা সুযোগ সুবিধা দিয়েছে, সেটা হচ্ছে আপনি যদি সবগুলো সেটিংস সেভ করে রাখতে চান তবে একটা ফাইলের মধ্যে আপনি রেখে দিতে পারেন। আর সেই ফাইলটা আপনি যদি আবার ধরিয়ে দেন, এক্সপোর্ট করার পরে আপনি যদি আবার ইম্পোর্ট করে দেন, তাহলে কিন্তু আপনার সবগুলো সেটিংস আপনি পুনরায় ফেরত পাচ্ছেন। সেকেন্ড টাইম আপনাকে প্রত্যেকটা ধরে ধরে কাজ করতে হবে না। যেমন আমি যদি এটাকে প্রথমে সেটিংস শেষ, আমি এবার এটাকে ব্যাকআপ রেখে দিতে চাই, তাহলে এক্সপোর্ট, ডাউনলোডে ক্লিক করে ফেলবেন, কাজ শেষ। আর আপনি যদি ইম্পোর্ট করতে চান, যেন নতুন করে সাইট বানালেন, এবার আমি সবগুলো সেটিংস একসাথে ঢেলে দিব, সেই ক্ষেত্রে কী করবেন, যদি কোনো লিঙ্ক থেকে ঢালতে চান তাহলে ইম্পোর্ট ফ্রম URL, আর যদি আপনার কম্পিউটার থেকে যদি আপনি ধরিয়ে দিতে চান তাহলে ইম্পোর্ট ফ্রম ফাইল, এই ফাইলটা এখানে ধরিয়ে দিয়ে ইম্পোর্টে দিবেন, কাজ শেষ। আর যদি আপনি সবগুলো সেটিংস বাই ডিফল্ট যেমন ছিল বি থিমের প্রথম অবস্থায়
ওইরকম করে ফেলতে চান, তবে রিসেট টু ডিফল্ট, তাহলে আপনার সব সেটিংস কিন্তু ধুয়ে একদম নতুন অবস্থায় যেমন ছিল ওই অবস্থায় হয়ে যাবে। এরপর আপনারা সেভ চেঞ্জেসে দিয়ে দিবেন, কাজ শেষ। তো এই ছিল আমাদের বি থিমের সেটিংসগুলো। আগামী পর্বগুলোতে আমি দেখাবো কিভাবে এই থিমের যে ডাটাগুলো আছে ডাটাগুলোকে আমি কাস্টমাইজেশন করে আমাদের নিজের মনের মতো করে নিয়ে নিতে পারি। তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।